আচ্ছা বাঁধন, আমরা যদি একটু পেছনে যাই, ব্যাক ইন 2010 তোমার বিয়ে হয়, রাইট? সো তখন যখন ইউ গট ম্যারিড, তখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা নিয়ে অনেক কথা হয় যে বাঁধন এত সুন্দর, এত সাকসেসফুল, এত অ্যামেজিং একজন অ্যাক্ট্রেস, কেন এত বয়স্ক একটা লোককে বিয়ে করে? মানে এটা কি কোনো মানে টাকা পয়সার জন্য বা কোনো কারণে? হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন তখন? মানে কারণটা কি ছিল বা কিভাবে কি হ্যান্ডেল করো? আমি কিন্তু তখন কাজও ছেড়ে দিয়েছিলাম এবং খুবই স্টুপিড টাইপের মানুষের মতো আর কি। আমার তখন কিন্তু এক ধরনের সোশ্যাল এবং ফ্যামিলির একটা প্রেশার ছিল যে আমাকে আসলে বিয়ে করে ফেলতে হবে, এবং আমার ফ্যামিলিতে কখনো কেউ মিডিয়ায় কাজ করে নাই। মিডিয়ার কাজটা যেহেতু আমার আশেপাশের মানুষরা ভালো চোখে দেখেন না, সেহেতু আমাকে কাজটা ঠাস করে ছেড়ে দিতে হবে। সো আমার একজন এস্টাবলিশ কারোর সাথে বিয়ে করতে হবে, কারণ যাতে আমি আসলে কোনো রকমে মানে এই জায়গা থেকে বের হয়ে যেতে পারি এবং আমার মানে বাচ্চা হবে এবং বাচ্চাকে লালন পালন করব। আমার এত ভালো রেজাল্ট, আমি এটা চিন্তা করিনি যে আমি একটা চেম্বার দিব। অবশ্য চেম্বার দেওয়ার ব্যাপারটা তখনও এসেছিল, সেটা হচ্ছে যে আসলে সংসার করা আর কি। ব্যাপারটা কিন্তু এরকম না যেটাকে আমি স্বাভাবিক মনে করেছি। আমি তখন 9টা সিরিজ আমার এখনো মনে আছে এবং আমি হচ্ছে লিড কাস্ট, আমি ঠাস করে বলেছি আমি করব না। আমার কিন্তু তখন কোনো অনুশোচনাও হয় নাই, এটা নিয়ে কিন্তু কখনো কোনো আলোচনা হয় নাই না কেন এরকম করলে। এবং আমি বিয়ের 2 মাসের মাথায় কনসিভ করে বাচ্চা নিয়ে নিয়েছি, এবং তারপরে যখন আমাকে কেউ বলেছে যে তুমি সংসারটাই করতে চাও নাই, তো তখন আসলে তাদের সাথে আমার তাদেরকে এক্সপ্লেইন করারই দরকার নাই যে আমার কেন ডিভোর্স হয়েছে, আমি কেন সংসারটা করতে পারিনি। আমি তো বলেছি আমি একটা এস্টাবলিশ লোককে বিয়ে করতে চেয়েছি, যেটা অলরেডি প্রমাণ হয়েছে সে একটা ফ্রড ছিল। তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন থেকে কিন্তু সমস্যাগুলো, ইনফ্যাক্ট বিয়ের দিন থেকে প্রবলেমগুলো শুরু হয়েছে। আমি কিন্তু কাস্টাডি না, আমি কিন্তু ফুল গার্ডিয়ানশিপ পেয়েছি। আমি আমার বাচ্চার সম্পূর্ণ ভরণ পোষণ তার জন্ম থেকে করে আসছি। আজকে পর্যন্ত আমার বাচ্চার 9 বছর বয়স। কোর্ট থেকে আমি কিন্তু কোনো তার বাচ্চার জন্য কোনো ভরণ পোষণের আমি দাবিও করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই প্রসেসটা যে পরিমাণে কুৎসিত এবং ভয়ঙ্কর, এবং তারপরে সে যেই অ্যামাউন্টটা দিবে সেই অ্যামাউন্টটা আসলে আমার বাচ্চার কিছুই হবে না। সো আমার দরকার নাই, এটা কিন্তু আমার বাচ্চার রাইট। সে কিন্তু আমার বাচ্চা সেই রাইট থেকেও সে বঞ্চিত হচ্ছে যে তার বাবা তার ভরণ পোষণ দিবে, তার খোঁজ খবর নিবে। নট ইভেন সে একটা বাচ্চাকে ফোন করে খবর নেন না যে বাচ্চা কেমন আছে। লাস্ট 3 বছরে সে একদিন দেখা করেছেন, যে একদিন দেখা হয়েছে আমি কিন্তু সেটা আমার বাচ্চাকে নিয়ে গেছি তার বাসায়, যেখানে সে ওয়েলকাম আমার বাসায় যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। যদিও এটা আমার জন্য অনেক মানে রিস্কি, কারণ সে আমার এবং আমার বাচ্চার অনেক রকমের ক্ষতি করেছে এই পর্যন্ত, বাট তারপরও আমি আমার বাচ্চার জন্য, বাচ্চার কথা চিন্তা করে আমি কিন্তু নিয়ে গেছি। কিন্তু যেহেতু সে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন দা পুরুষ, ঠিক আছে, এখন এই এই জায়গা থেকে তো সে বের হতে পারে নাই। যখন আমি কোর্টে গেছি আমার বাচ্চার গার্ডিয়ানশিপ নিতে, এখানের এই প্রসেসটা কিন্তু ভীষণ কুৎসিত। এটা মানুষ যারা যায় তারা জানেন। কিন্তু আমি চাই আমার বাচ্চার মানসিক বৃদ্ধিটা যাতে সুন্দর হয়, সেই জন্য তার বাবা যাতে তার সাথে আসলে ঠিক মতো বিহেভ করে, সে যাতে আসে, সে যাতে দেখা করে, সে যাতে তার ইগো নিয়ে বসে না থাকে। তখন জাজ সাহেব আমাকে বলেছিলেন যে সম্পত্তির অধিকার, ভরণ পোষণের অধিকার কতটুকু তার বাবা মার কাছ থেকে পাবে এইটা আইন ঠিক করে দিতে পারে, কিন্তু একটা বাবা মা বাচ্চাকে কতটুকু ভালোবাসবে এটা তো আইন বেঁধে দিতে পারবে না। মানে আমি কথাটা বলছি, আমি কিন্তু কাঁপছি, কারণ আমি ওই কষ্টটা বোঝাতে পারবো না, কারণ আমি ওই কষ্টটা তো আমার মেয়ের চোখের মধ্যে দেখতে পারি। সো ওইটা কিন্তু আমাকে দিনের পর দিন আমি যত যত টর্চার সহ্য করেছি, আমি কিন্তু ওই কষ্টটার জন্য সহ্য করেছি, কারণ আমি চাই নাই যে আমার বাচ্চা সাফার করুক।